সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন জেলায় জেলায় প্রান্তিক কৃষকরা কিভাবে তারা নিরাপদ বা প্রাকৃতিকভাবে ফলমূল শাকসবজি চাষাবাদ করে সে সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা দেখাবো মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বিভিন্ন কৃষকের মাঠ, যেখানে অর্গানিক বা প্রাকৃতিকগতভাবে বিভিন্ন রকমের ফসলাদি চাষাবাদ করছে। চলুন ঘুরে দেখি। সিরাজদিখান উপজেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল। এটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এখানকার মাটি উর্বর, নদী, খাল ও জলবায়ু অনুকূল থাকায় কৃষি এলাকার প্রধান পেশা। এই অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। ধান, পাট, গমের পাশাপাশি আলু এখানকার প্রধান ফসল। সবজি উৎপাদনের মধ্যে সিম, টমেটো, লাউ, শসা, ফুলকপি, রঙিন বাঁধাকপি সহ ফল ফসলে ভরপুর। এই উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ 13,873 হেক্টর। এখানকার চাষিরা কৃষির উন্নত জাত ও বীজ ব্যবহার করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ফসলা জমিকে 3 ফসলা উপযোগী করে চাষাবাদে উৎসাহী ও উদ্বুদ্ধ হচ্ছে চাষিরা। প্রতিযোগিতামূলক এই কৃষি ব্যবস্থাপনার কারণে কৃষিতে রাসায়নিক সার ব্যবহারের মাত্রা দ্বিগুণ বেড়েছে, কীটনাশক প্রয়োগের মাত্রাও বেড়েছে, যার ফলশ্রুতিতে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য ফল ফসল উৎপাদন কমে যাচ্ছে। একসময় এই মুন্সিগঞ্জ জেলায় আলুই ছিল তাদের প্রধান ফসল। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিরামহীন যোগাযোগ ও কৃষক পর্যায়ে সবজি ও ফল ফসল উৎপাদনে প্রাকৃতিক নীতি ও পদ্ধতি ব্যবহারে উৎসাহ ও সহযোগিতা করায় সিরাজদিখান এখানকার সবজি ফল ফসল উৎপাদনে ভূমিকা রেখে আসছে। তরুণরা কৃষিতে আসতে শুরু করায় কৃষির ব্যাপক উন্নয়ন ঘটছে। সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের তরুণ কৃষক আশরাফুর রহমান দীপু তার বিশাল জমিতে রঙিন ফুলকপি, বাঁধাকপি, শসা সহ নানান সবজির চাষ করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যে আপনি দেখতে পাচ্ছি এখানে আপনি যে কালার ফুলকপি চাষাবাদ করেছেন। হ্যাঁ হ্যাঁ, কালার ফুলকে চাষ করছি, অনেক কাটছিও, এখানে আছে। ওইখানে কি আপনি যেগুলো রাখছেন না? রাখছি। চলুন তো দেখি। এখানে তো কালার দেখতে পাচ্ছি 3 কালারের। হ্যাঁ, 3 কালার, 4টা কালার আছে, আর একটা কালার পাশে আছে আমার। ঠিক আছে? আচ্ছা, 4টা আপনি এখানে এই যে ব্রোকলি করছেন, কালার করছেন, সাদাটা তো আছে। জি জি। তো আপনি এগুলা কিভাবে শুরু করলেন, কিভাবে চাষাবাদটা শুরু করছি? আসলে আমরা সব ফসল তো মাটির থেকে আসে, মাটি হলো আমাদের প্রাণ। এই মাটিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমরা বেঁচে থাকতে পারবো। সেজন্য আমি প্রথম চাষেই পর্যাপ্ত পরিমাণে জৈব সার ইউজ করছি, গোবর সার, বিভিন্ন সার ইউজ করছি, এবং জৈব সার ইউজ করার পরে সামান্য কিছু আমি রাসায়নিক সার দিছি। রাসায়নিক সার দেওয়ার 7 দিন পরে আমি জমিতে আমার যে চারা ছিল, চারাগুলো আমি রোপণ করছি। রোপণ করার পর মোটামুটি পরিচর্যা করার পর যখন বিভিন্ন পোকামাকড় আক্রমণ শুরু করছে, এখানে আমি সব ধরনের জৈব বালানাশক ইউজ করছি। যেমন আপনার নিম পাতার থেকে বানানো যায়, মেহগুনি দানা থেকে বানানো যায়, ওগুলো আমি নিজে বাসা থেকে বানিয়েছি, এবং স্থানীয় বাজার থেকে কিছু কিছু কিনে নিয়ে আমি ইউজ করছি। আপনার এখানে এই যে জমি, এই জমিতে আপনি কতটুকু জায়গা এই চাষাবাদ শুরু করেছেন? আমার এখানে চাষাবাদ আছে 3-4 বিঘা, তার মধ্যে এখানে আমি কালার করছি আমি 1 বিঘা জায়গায়, আর সাদা আছে, সবুজগুলো আছে, বিভিন্ন জায়গায় আছে। এখানে হলুদ সাদা দুইটাই আছে। আপনার এখানে যে এই যে চাষাবাদ করছেন, এই ক্ষেত্রে কি আপনার এলাকার যে স্থানীয় যে কৃষি কর্মকর্তারা আছে, তারা কি আপনাদেরকে সহযোগিতা করে? যে আমার সার্বিক সহযোগিতায় কিন্তু কৃষি অফিস আমার পাশে ছিল, এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ডিসিশন আমি তাদের সাথে আলাপ করে, তাদের সাথে যোগাযোগ করে আমি করা। দীপু ভাই, আপনার এখানে যারা এই এলাকার স্থানীয় যুবকরা আছে, যারা আপনার মতো এরকম কৃষক হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আধুনিক কৃষিতে যুবকদের এবং যারা বোঝে তাদের আসা উচিত, এবং এটা যদি আধুনিকভাবে এবং স্মার্টলি করা হয়, ইনশাল্লাহ প্রত্যেকেই এখানে তার রিজিক আনতে পারবে। ওই দেখা যায় চাকরি যে দাসত্ব, তাদের থেকে তো মুক্তি পাবে। জি দীপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই আমার জমিতে আসার জন্য। জি জি, ভালো থাকবেন। তরুণ এই উদ্যোক্তা দেশি সবজির পাশাপাশি বিদেশি সবজিও করেছেন। তার মধ্যে ক্যাপসিকাম একটি উচ্চ মূল্যের ফসল, যা সবজি বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভজনক হিসেবে
বেশ জনপ্রিয় হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে বেশ কিছু ক্যাপসিকামের জাত উদ্ভাবন করেছে। বাড়ি ক্যাপসিকাম 1 ও বাড়ি ক্যাপসিকাম 2। এছাড়া হাইব্রিড জাতীয় ক্যাপসিকামের জাতও রয়েছে। ভাইজান, আপনি ওইখানে দেখলাম আপনি ব্রোকলি, কালার কফি চাষাবাদ করছেন, এখানে আবার আমি দেখলাম যে এখানে আপনি ক্যাপসিকাম করেছেন। হ্যাঁ, ক্যাপসিকাম কেন করলেন? ক্যাপসিকাম আসলে ওই যে উচ্চ মূল্য ফসলের মধ্যেই ক্যাপসিকাম আরেকটা, যেটা নাকি আপনার ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয় আমাদের। আচ্ছা, এখন আমাদের আধুনিক প্রযুক্তিতে এবং যদি তরুণ উদ্যোক্তা তৈরি করতে হয়, এই ধরনের হাই ভ্যালু ক্রপসই আমাদের করতে হবে, যেটা নাকি আপনার বাজার উচ্চ মূল্য হয়। আপনি একটা দিকে বাজারে খেয়াল করলে দেখবেন এই ক্যাপসিকামে কিন্তু 250-300 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। এটা আপনি এই শুরুটা কিভাবে করলেন ক্যাপসিকাম? এখানে আমি প্রথমে জমি চাষ দেওয়ার পরে জৈব সার দিয়ে আমি চাষ দিছি। চাষ দেওয়ার পর সামান্য কিছু রাসায়নিক সার দেওয়ার পরে আমি বেড তৈরি করে তারপরে মালচিং বিছাইছি। মালচিং বিছানোর পরে আমি প্রত্যেকটা গর্তে একটা করে চারা দিছি, 1 হাত পর পর, 1.5 ফিট পর পর। এবং চারা দেওয়ার পরে থেকে যখন পোকামাকড় আসা শুরু হয়েছে, তারপর থেকে আপনার এই জৈব যে বালাইনাশকগুলো আছে অ্যাপ্লাই করছি। এখন তো দেখতেই পারছেন যে আমার গাছ মোটামুটি ফল চলে আসছে। এই এখন আর 15-20 দিনে পরে হারভেস্ট করা যাবে। আমাদের এখানে যা আছে সব জৈবভাবে করা আছে। তা আপনার মতো যারা এই তরুণ উদ্যোক্তা আছে, যারা এই মুহূর্তে বা যুবক যারা আছেন, যারা এই যে ব্যবসা করতে চান, এই ধরনের ফসলাদি ব্যবসা করলে তারা, আমি মনে করি যে অনেক সাফল্যের দিকে এগিয়ে যাবেন। জি ঠিক। ভিটামিন সি জাতীয় সবজি টমেটো। দেশি টক টমেটো অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক। এই সবজি বাংলাদেশের সকল জেলায় সহজে চাষ করা যায়। তবে রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে টমেটো চাষ করছেন কুসুমপুর গ্রামের কৃষক হাসমত আলী। পারিবারিকভাবে কৃষক হওয়ায় কৃষির প্রতি তার ভাবনা বেশি। তাই তো নিরাপদ খাদ্যের কথা চিন্তা করে তিনি প্রাকৃতিকভাবে জৈব সার দিয়ে গড়ে তুলেছেন বিশাল এক টমেটো ক্ষেত। যে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি একটা টমেটো ক্ষেত করেছেন, কতটুকু জমির উপরে করেছেন? 28 শতক জমি। যে আপনি যেখানে যে টমেটো চাষ করেছেন, এখানে আপনি কিভাবে শুরু করলেন? এখানে আমরা আলু চাষ করতাম। তা আলু চাষে পরপর অনেক বছরই অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের এখানে কৃষি কর্মকর্তা মোশারফ ভাই, তার শরণাপন্ন হই। তিনি আমাকে বলে যে আলুর পাশাপাশি কম করে আপনি সবজি চাষে আসেন। ওনার পরামর্শে আমি বিগত 5 বছর ধরে প্রথমত 21 শতক টমেটো করছিলাম। চারা রোপণ করার 7-8 দিন পরে এই মাচা দিছি। এর পরবর্তীতে গাছ প্রায় আজকে 60 থেকে 65 দিনের মধ্যে আমার এই ফুল থেকে ফলে পরিণত হয়েছে। আপনার এখানে যে এই টমেটো খেতে পোকামাকড় যেগুলো আপনার ক্ষতিকর পোকা, তাদের দমন করার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? কৃষি পরামর্শ অনুযায়ী মোশারফের পরামর্শে ওই জৈব বালাইনাশকই ব্যবহার করে আসছি। আপনি এখানে যে পরিমাণে এই খরচ করেছেন, সেটা আপনার যা উৎপাদন হয়েছে, মনে হচ্ছে কি আপনার লাভবান হবেন? হ্যাঁ, আল্লাহর রহমত, যদি আল্লাহ বালাই কোনো দুর্যোগ না আসে, আমি আল্লাহর রহমত তাতে আমার চালানের থেকে 2 গুণ লাভ হবে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমত বাজারজাত করতে পারি। আচ্ছা, আপনার মতো যদি এখানে কেউ এরকমভাবে করতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ তারাও করুক, তারাও আগ্রহী হোক, তারাও আমি উপকৃত হোক, সমস্যা নেই। সিরাজদি খান উপজেলার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ এলাকার কৃষকদের সংগঠিত করে তাদের ফসলগুলো কিভাবে উত্তম পরিচর্যার মাধ্যমে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন। আমাদের মুন্সিগঞ্জ জেলায় নতুন নতুন কিছু উচ্চ মূল্য ফসল আবাদ হচ্ছে, যেগুলোর মধ্যে আছে ক্যাপসিকাম, ব্রোকলি এবং বিভিন্ন রঙিন ফুলকপির চাষাবাদ হচ্ছে এখানে। এইসব ফুলকপিগুলো কৃষক যে গতানুগতিক ধারার মাধ্যমে ফুলকপি করে, তার থেকেও এগুলাতে তারা দাম পায় বেশি। এই কারণে তারা এই বিভিন্ন ধরনের নতুন জাতগুলো করে থাকেন এবং এইসব বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পন্ন, যেমন এই উন্নত জাতের যে ব্রোকলি আছে এবং আমাদের যে রঙিন ফুলকপিগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণের সেগুলো আয়রন সমৃদ্ধ এবং ভিটামিন সি আছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এইসব ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া যে রঙিন শাকসবজিগুলো আছে, সেগুলো আমাদের ক্যান্সার প্রতিরোধ করে এবং আমাদের ব্রোকলি যে সবজিটা আছে এবং ক্যাপসিকাম আছে, এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আয়রন ও ভিটামিন সি আছে, যা আমাদের শরীরের জন্য উপকারী। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন কৃষককে সহায়তা প্রদান করে থাকি বীজ ও সারের মাধ্যমে। এছাড়াও কৃষকদের আমরা ট্রেনিং করিয়ে থাকি, যে ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকরা তাদের অর্গানিক ফার্মিং থেকে শুরু করে
যে কোনো ধরনের নতুন প্রযুক্তি গ্রহণ করছে। আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপর ট্রেনিং আছে, যেগুলো উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষক ট্রেনিং করে থাকে, এবং সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষককে একটা সার্টিফিকেট প্রদান করে থাকি, এতে তারা উদ্বুদ্ধ হয়। এছাড়াও আমরা পার্টনার ফিল্ড স্কুল, পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কিভাবে উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে আলু জমিতে উৎপাদন করতে পারে আলু, এবং যেটা বাইরে রপ্তানি হবে এরকম আলু উৎপাদন করা যায়, সেই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। উপজেলা কৃষি অফিস বিভিন্ন রোগবালাই পোকামাকড়ের পরামর্শ দেওয়ার জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতি ইউনিয়ন পর্যায়ে প্রতি ব্লকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, তারাও পরামর্শ দিয়ে থাকে, এবং চেষ্টা করব এই বাংলাদেশকে নতুন সমৃদ্ধশালী কৃষির মাধ্যমে উন্নয়ন করার জন্য চেষ্টা করব, কারণ আমরা জানি কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধি। দেশের কৃষি ব্যবস্থাপনাকে নিরাপদ রাখতে বাংলাদেশের কৃষি বিভাগের তরুণ কর্মীগণ মাঠে মাঠে কৃষকদের পাশে থেকে কৃষিকে প্রাকৃতিক উপায়ে নিয়ে আসার পরিকল্পনায় আত্মনিয়োগ করেছেন। দেশের খাদ্যের চাহিদা পূরণ, বেশি ফসল উৎপাদন, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি সহ সকল বিষয়ে কৃষকদের সাথে পরামর্শ করে তাদেরকে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগের মাধ্যমে বেশি ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে। খলিলুর রহমান ৭০ পেরিয়ে গেছে বয়স, তবুও কৃষিকে আপন করে ফলাচ্ছেন ফসল, তাও আবার প্রাকৃতিক উপায়ে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধ সংগ্রাম করে যাচ্ছেন নিরাপদ, পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য, ফল ও ফসল উৎপাদনের জন্য। চাচা, এখানে কি কি আপনি চাষাবাদ করছেন? এখানে চাষাবাদ করছি, এটা শসা, হ্যাঁ, এরপরে কপসি, হ্যাঁ, এইবারে কফি, এইবারে চিনাই, এইবারে মরিচ, ক্যাপসিকাম মরিচ, হ্যাঁ, হ্যাঁ। আর আপনি পাঁচপদে ই আছে কপি। চাচা, আপনি এখানে কতটুকু জমির উপরে করেছেন? মনে করেন যে এক কানে 70% হলো 10 ঘন্টা। তা আপনি এখানে জমিতে কি কি দিছিলেন? জৈব সার দিয়া ই কইরা চাইনা, এইভাবে আবার ইয়া মাটি দিয়া ডাইকা আবার ওখানে ই করছি। এই যে আপনি দেখেন শশার যে বিভিন্ন রকমের ফুল আসছে, যে শশা হয়েছে, তাহলে তো এইটার থেকে অনেক শশা পাবেন। এই যে আচ্ছা, আচ্ছা। আপনার এই যে 1-2 কেজি। তো আমরা মনে করি যে আপনি যেটা করেছেন সেক্ষেত্রে আপনার ছেলে সহ আপনারা যারা এখানে সবাই মিলে সম্মিলিতভাবে আপনার ছেলে আরও কিছু লোকজন নিয়ে এটা শুরু করেছেন, এবং যা করছেন লাভবান হবেন ইনশাল্লাহ। সিরাজদি খানের মাঠে মাঠে যে ফসলের দোলা লেগেছে তার মূলে রয়েছে উন্নত বীজ। কথায় বলে, গাছ যদি ভালো হয় তার ফলনও ভালো হয়। তাই কৃষকদের ভালো ফলন পাইয়ে দিতে সিরাজদি খানের মাঠে মাঠে কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। গতানুগতিক যে সবজি চাষগুলি ছিল, এইগুলি কিন্তু আমাদের পরামর্শেই চেঞ্জ আসছে। এ থেকে যদি উল্লেখ করতে পারি, সেটা হলো এই টমেটো চাষ তারা আগে এই ফ্ল্যাট করে রাখতো, জাস্ট কোনো মাচা বা এরকম কোনো কিছু দিত না। তখন কি হয়তো এই উৎপাদিত টমেটোটা একটু বৃষ্টি হলে অথবা সেচ দিলে নিচের অংশগুলি পচে যেত। দেখা গেছে এটা ছত্রাক না, কোনো পোকার আক্রমণ না, তারপরেও ওনার ফসলটা রক্ষা করতে পারতো না। এরপরে এই যে ওনাদেরকে পরামর্শ দেওয়ার কারণে তারা কিন্তু এই মাচায় যেই টমেটো চাষ, তারপরে যে পিছনে দেখতে পারতেছেন যে শশার জমি, এই শশার জমি যে আড়াআড়িভাবে খুঁটি গেড়ে যেই শশা বুনতে পারছে, এতেও একদিক থেকে পর্যাপ্ত আলো বাতাস থাকে, পোকামাকড়ের আক্রমণও কম হয় এবং ফলনটাও খুব ভালো হয়। আরেকটা জিনিস হয়, সেটা হলো ওই ফল বা সবজির কোয়ালিটিটা খুব সুন্দর হয়। আর এছাড়া এই সবজি চাষের ক্ষেত্রে আরও একটা সমস্যা হলো যে তারা অনেক আগাছার উপদ্রব এই মাটিগুলিতে। তো আগাছা এত পরিমাণে হয়, তারা এই আগাছা পরিষ্কার করতে গিয়ে তাদের যে রেগুলার যে খরচগুলি, এগুলি দেখা গেছে লাভ লস হিসাব করলে খুব বেশি লাভবান হইতে পারতো না। এই এলাকার কৃষক মূলত যারা কৃষিকাজ করে, শ্রমিকের খুব অভাব। এই শ্রমিকের অভাবের কারণে উত্তরবঙ্গ থেকে যদি কোনো কৃষক বা শ্রমিক না আসে, এইখানকার কৃষিতে অনেক হ্যাম্পার হয়। তো পরবর্তীতে মালচিং পেপার দেওয়া ওনাদেরকে পরামর্শ দেওয়া হলো, কিন্তু অনেকে চিন্তা করছে শুরুতে এত মালচিংয়ের যে খরচটা, এটা আমাদের জন্য কষ্টকর হয়। কিন্তু 1-2 জন করে যখন করতেছে, করার পরবর্তীতে অন্যরা দেখছে যে না, প্রাথমিক যে ইনভেস্টটা এইটার পরে আর লেবার খরচ দুইটার সাথে একসাথে মিলায়া অর্ধেক খরচ যায় না, এবং একটা মালচিং পেপার
দুইটা ফসলে মিনিমাম ইউজ করতে পারে। তাহলে কৃষকরা এখন বুঝে গেছে যে মালচিং পেপারটা এটা একটা ভালো আইডিয়া। এবং এদের এখানে মালচিং পেপারে আরও যেই সুবিধাগুলি সেগুলি হলো পুষ্টির যেই রিডিউস হয় বিভিন্ন কারণে, সেই পুষ্টিটা মজুদ থাকে, মাটির রস সবসময় অব্যাহত থাকে এবং গাছের যে কন্ডিশন এটাও কিন্তু খুব সুন্দর হয়। আমরা আশাবাদী এবং এই ইয়াং যে কৃষকরা যারা কৃষিতে আগায় আসতেছে তারা কিন্তু এই আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে। দীর্ঘদিন রাসায়নিক ব্যবহার করে মাটির যে উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পথে তাকে ফিরিয়ে আনতে ভার্মি কম্পোস্ট একটি আদর্শ। বর্তমানে দেশের প্রতিটি গ্রামে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদন করার লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করছে মাঠ পর্যায়ে নিয়োজিত কৃষি কর্মকর্তাগণ। তেমনি একজন তরুণ কৃষক সজল পাল লেখাপড়ার পাশাপাশি নিজ বাড়িতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সফল হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আসি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা সাতিয়ানতলী গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা যার হাত ধরে গরুর গোবর থেকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। আমরা এখন তার সাথে কথা বলবো। জি, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনি এখানে কিভাবে শুরু করলেন যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা যায়, একটু প্রক্রিয়াটা বলুন। আমি ছোট থেকে গাছপালা এইসব বিষয়ে অনেক আগ্রহ। তো আমাদের এখানকার সিরাজদিখান থানার কৃষি অফিসাররা আমাকে একদিন ওইখানে ডাকানোর পরে বলল যে এরকম যে তো এখন তো ভার্মি কম্পোস্টের অনেক চাহিদা, কারণ রাসায়নিক সারে যত আবাদি জমি আছে ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। এই জন্য এই প্রজেক্টটা যদি শুরু করতে পারে আমাদের পুরো ইউনিয়নের জন্য বা উপজেলার জন্য অনেক উপকার হয়। স্যাররা আমাকে এই বিষয়ে ভালোভাবে জানালো। আমিও ইউটিউব বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে এই বিষয়ে জানার মাধ্যমে সরকার থেকে এই সম্পূর্ণ প্রজেক্ট প্রদান করেছে। বর্তমানে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে একটা চলে আসছে যে শিক্ষিত হলেই চাকরি করতে হবে, কিন্তু এটা না। শিক্ষিত হয়েও যে উদ্যোক্তা হওয়া যায়, এই লো কস্টে এইরকম সার উৎপাদন করা যায়, সেটা ভার্মিকম্পোস্টের প্রজেক্ট না পেলে সেটা বোঝা যেত না। প্রথমে অনেকেই মনে করেছে যে এটা দ্বারা কিছু হবে না, কিন্তু বর্তমানে এটার জন্য আমাকে অনেকে ফোন করছে যে সার প্রয়োজন। আমাদের কুসুমপুরের একজন বড় তার বাগান আছে, তিনি একটু আগেও আমাকে ফোন করে 600 কেজি সার চাইছে। তো আমার মোটামুটি 500-550 কেজির মতো উৎপাদন করা আছে, আর বাদ বাকি কিছু হাউজের থেকে 2-1 দিনের মধ্যে আমরা সার পাবো, ওগুলো তার কাছে পৌঁছে দেব। আমরা এই ভার্মি কম্পোস্ট এই যে সারটি আমরা উৎপাদন করতেছি, কেঁচো সারটি, এই কেঁচো সারটির এই যে প্রযুক্তিটি আমরা সারা বাংলাদেশে এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো এবং কৃষক এই সার ব্যবহার করে তার মাটির যে উর্বরতা এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে এবং নিরাপদ যে ফসল উৎপাদনের কথা আমরা বারবার বলতেছি, সেটাতে তারা ব্যাপক প্রসার ঘটাতে পারবে এই আশা করতেছি। একটি জেলার খাদ্য পুষ্টি সংগ্রহে তাদের নিরাপদ ফসল উৎপাদনে কৃষি বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন কৃষকদের সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছেন। মুন্সিগঞ্জ মূলত একটি কৃষি প্রধান এলাকা এবং এখানে মূল যে চাষ সেটা কিন্তু ধানের পাশাপাশি আলুর প্রতি কৃষকদের একটা অন্যরকম আগ্রহ রয়েছে এবং মুন্সিগঞ্জে যে আলুটা চাষ হয় সেটা কিন্তু পুরো বাংলাদেশে যে চাহিদাটা থাকে তার চেয়ে উদ্বৃত্ত পরিমাণ আলু আমরা চাষ করে থাকি। এখন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নিরাপদ খাদ্য সবার জন্য সরবরাহ করা। নিরাপদ খাদ্যে যদি আমরা যেতে চাই তাহলে আমরা জানি যে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ 3টা ডিপার্টমেন্ট কিন্তু একেবারে কোরিলেটেড, খুব অঙ্গাঙ্গিভাবে কাজ করে। তো আমি জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদান করার পরে আমরা যেটা করছি সেটা হলো কৃষির ক্ষেত্রে আমরা সারটা, বিশেষ করে জৈব সার যাতে তারা ব্যবহার করতে পারে এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কীটনাশক এবং রাসায়নিক সার এটা যাতে তারা পরিহার করে। আমরা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সভা করি, আমরা তাদেরকে অবহিতকরণ করি এবং আমরা যেটা করি কৃষি ডিপার্টমেন্টের মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। তারা যাতে জৈব সারটা ব্যবহার করে এবং কীটনাশক যত কম, আমরা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি কীটনাশকটা